বিরতির পর ফিরে আসছি সংবাদ 7 দিনের বাদবাকি খবর নিয়ে। বাংলাদেশের অর্থনৈতিক বিবেচনায় নতুন করে বেসরকারি ব্যাংক অনুমোদন ইতিবাচক নয় বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, যেসব ব্যাংক রয়েছে সেগুলোর কার্যক্রম ও আর্থিক ঝুঁকির ব্যবস্থাপনা এবং ঋণ দেওয়ার সক্ষমতা বাড়ানোর দিকেই বাংলাদেশ ব্যাংকের নজর দেওয়া উচিত। ফেরদৌস আরেফিনের রিপোর্ট। বর্তমানে দেশে তফসিলি ব্যাংক 47টি, আরও নতুন বেসরকারি বাণিজ্যিক ব্যাংক অনুমোদন দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে দেশের অর্থনৈতিক বিবেচনায় এই সিদ্ধান্তকে ভালোভাবে দেখছেন না সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থনৈতিক বিবেচনায় নতুন ব্যাংক দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। যেটা করা দরকার আসলে যে নতুন যে ব্যাংকগুলো আছে তাদের ব্যবস্থাপনা, তারপরে আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনা, তারপরে ঋণ দেওয়ার সক্ষমতা বাড়ানো, মনিটরিং, সুপারভিশন, এইগুলি আপনার সেন্ট্রাল ব্যাংক এগুলো ডেভেলপ করতে, সুসংহত করতে পারে। 2001 সালে সর্বশেষ লাইসেন্স অনুমোদনের পর এ পর্যন্ত নতুন ব্যাংকের জন্য আবেদন পড়েছে 82টি। এর মধ্যে গত 4 দলীয় জোট সরকার আমলে 62টি এবং বর্তমান সরকার আমলে 20টি। নতুন ব্যাংক গঠনের জন্য 400 কোটি টাকা প্রাথমিক মূলধন, শেয়ার বাজারে অন্তর্ভুক্তির জন্য 3 বছর সময় বেঁধে দেওয়া এবং গ্রাম ও শহরে সমান সংখ্যক শাখা খোলা সহ কয়েকটি নতুন নীতিমালা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বস্তুনিষ্ঠ মূল্যায়নের ভিত্তিতে নতুন ব্যাংক আসলে দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হবে বলেই মনে করেন আরেক সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। সবচেয়ে বেশি আপত্তি করা হচ্ছে এই কারণে, যারা অলরেডি ব্যাংকের মালিক আছে তারা চান না যে নতুন ব্যাংক হোক। এটা একটা ভেস্টেড ইন্টারেস্ট সবসময় হয়, কাজে তারা নিজেরা এবং কোনো কোনো মহলকে দ্বারা এটা বলাচ্ছে। এবং IMF যেহেতু বলেছে যে এখন ব্যাংক দেওয়া ঠিক হবে না, এই জন্য অনেকেই খুব IMFকে অনেকেই ভয় করেন। কারণ IMF-এর নীতি অনুসরণ করে পৃথিবীর কোনো দেশ ঐশ্বর্যশালী হয়েছে আমার জানা নেই। IMF-এর যদি মূল আপত্তি হয় যে রাজনৈতিক বিবেচনায় ব্যাংক দেওয়া হচ্ছে, তাহলে অত্যন্ত একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে, বস্তুনিষ্ঠ মূল্যায়নের মাধ্যমে যদি ব্যাংক অনুমোদন দেওয়া হয় এবং যে কথাগুলো আমি বললাম এই যদি বুঝায় বলা হয়, আমার মনে হয় তারা না বুঝার কোনো কারণ নেই। তবে সালেউদ্দিন আহমেদ বলেন, নতুন ব্যাংক নিয়ে আসার ক্ষেত্রে আরো সময় নেওয়া উচিত কেন্দ্রীয় ব্যাংকের। যেটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্ধান্ত মানে না যে এখনই দিয়ে দিতে হবে। তাহলে খুব পর্যালোচনা করুক, আবেদনপত্র আসুক, আবেদনপত্রগুলো একদম স্বচ্ছভাবে বাছাই করে পরবর্তী সময় ধীরে সুস্থ দেখবে। কিন্তু এর আগে ব্যাংকিং ব্যবস্থাটাকে আরো উন্নতি করে তারপর নতুন ব্যাংকের। অন্যদিকে যেসব ব্যাংক মূলধনের দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে সেগুলো কমিয়ে ফেলার জন্য আইনের প্রয়োজন বলে মনে করেন ডক্টর ফরাসউদ্দিন। অ্যাকুইজিশন এন্ড মার্জারের কোনো আইন নাই। অ্যাকুইজিশন এন্ড মার্জারের যদি আইন থাকতো তাহলে যে সমস্ত ব্যাংকের মূলধন ভিত্তি দুর্বল, যাদের আপনার অন্যান্য অসুবিধা আছে বা যে মূল্যায়নে যারা পিছিয়ে পড়ছে, তাদেরকে হয় বড় বড় ব্যাংক কিনে নিত অথবা কয়েকটা ব্যাংক হয়তো একসঙ্গে যুক্ত হতো। এই আইনটা দেয়, এটা করা দরকার। এটা করলে অনেক দুর্বল ব্যাংক হয়তো কমে যাবে, সবল ব্যাংক আসবে নতুন করে। নতুন ব্যাংক আসলে কিন্তু এটা যেহেতু বিশ্লেষণ অনেক বেশি হয়, অনেক প্রতিযোগিতা হয়, সাধারণত ভালো করে। দেশের ব্যাংকিং খাতকে আরো উন্নত করতে বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা আরো বৃদ্ধির ব্যাপারে জোর তাগিদ দিয়েছেন সাবেক এই 2 গভর্নরই। ফেরদৌস আরেফিন, ইসলামিক টেলিভিশন, ঢাকা। সরকার বিএনপিকে ভাঙনের চেষ্টা করছে, মির্জা ফখরুল ইসলামের এমন অভিযোগকে স্ববিরোধী বক্তব্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তিনি বলেন, স্ববিরোধী কোনো বক্তব্য দিয়ে দলকে জনগণের কাছে পৌঁছানো যায় না। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ ষড়যন্ত্র করে বিএনপিকে ভাঙতে চাচ্ছে, মির্জা ফখরুলের সাম্প্রতিক বক্তব্য স্ববিরোধী বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, দলছুট নেতাদের নিয়ে বিএনপি প্রতিষ্ঠিত, তাই এ দল ভাঙতে আওয়ামী লীগের দরকার হবে না। এই যুদ্ধ অপরাধীদের রক্ষা আর যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের দল ভাঙার আশঙ্কা করছেন কিনা সেটা স্পষ্টভাবে বললেই জাতি জানতে পারবে যে উনি স্ববিরোধী বক্তব্য দিয়ে বিএনপিকে এই জনগণের কাছে নিয়ে যেতে পারবেন বলে আমি মনে করি। ৭১-এর চেতনায় সরকার বিরোধী গণ আন্দোলনের নামে বিএনপি এমন বক্তব্যেরও কড়া সমালোচনা করেন শামসুল হক টুকু। যারা যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চায় তাদের মুখে ৭১-এর চেতনা শোভা পায় না বলে মন্তব্য করেন তিনি। ৭১-এর চেতনা উনি জাতির সামনে যদি আনতেই চান, তাহলে যুদ্ধ অপরাধীর বিরুদ্ধে
তাকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফেরদৌস আরিফিন, ইসলামিক টেলিভিশন, ঢাকা। অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হল দেশ বিদেশের কোটি দর্শকের জনপ্রিয় অনুষ্ঠান হিটাচি চৌকসের গ্র্যান্ড ফিনাল। ইসলামিক টেলিভিশন আয়োজিত ভিন্নধারার সাধারণ জ্ঞান ভিত্তিক প্রতিযোগিতামূলক এ অনুষ্ঠানটি মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে ইসলামিক টেলিভিশন। অবশেষে সকল প্রতীক্ষার অবসান অনুষ্ঠিত হল দেশ বিদেশের কোটি দর্শকের জনপ্রিয় কুইজ প্রতিযোগিতা হিটাচি চৌকসের গ্র্যান্ড ফিনালে। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর সেই কাঙ্ক্ষিত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে অংশ নেন প্রতিযোগীরা। সকল প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হন শাহাদত হোসেন খান ফয়সাল। হিতাচি চৌকসের প্রথম স্থান অধিকারীর নাম সে আর কেউ নয়, আপনারা সবাই জেনে গেছেন, শাহাদাত হোসেন খান ফয়সাল। আচ্ছা, প্রাপ্ত নম্বর 30 নম্বর পেয়ে তিনি ফার্স্ট হয়েছেন এবং আপনারা জানেন। আলহামদুলিল্লাহ, আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছিলাম, যার অশেষ কৃপায় আজকের এই পর্যন্ত আসা। প্রতিযোগিতা উপলক্ষে অভিজাত হোটেল সোনারগাঁয়ের বলরুম সাজিয়ে তোলা হয় বর্ণিল রঙে। স্থাপিত মঞ্চে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি আধুনিক প্রযুক্তির অপূর্ব মিশেল মুগ্ধ করে উপস্থিত বিশিষ্টজন এবং দর্শকদের। I should say it is a wonderful performance, and they have collected the person, those who are also very wonderful human population. তারা অত্যন্ত সুন্দরভাবে তাদের মেধার পরিচয় দিয়েছে। ইসলামিক টিভি আয়োজিত ভিন্ন ধারার সাধারণ জ্ঞান ভিত্তিক প্রতিযোগিতামূলক কুইজ হিটাচি চৌকসের জমজমাটপূর্ণ ফাইনাল উপভোগ করেন বলরুমে উপস্থিত 5 শতাধিক দর্শকের পাশাপাশি দেশ বিদেশের ইসলামিক টিভির অগণিত দর্শক। এই প্রতিযোগিতাটি অদ্ভুতভাবে শেষ হয়েছে। আমরা দেখেছি প্রতিযোগিতায় যে 5ম স্থান অধিকার করেছিল এবং ফাইনাল রাউন্ড থেকে যে বাদ পড়ে গেছিল, সেই প্রতিযোগিতা এখানে প্রথম হয়েছে। এর একটি ছোট্ট কারণ যেটা আমার কাছে থাকে, সে যখন এসেছে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে আপনি কেমন আছেন, সে বলেছে আলহামদুলিল্লাহ। সে আল্লাহর শুকরগুজার করেছে, বারে বারে আল্লাহর প্রশংসা করেছে। সেই জন্য আমার মনে হয় প্রশ্নগুলি তার ভাগ্যে অনেক সহজভাবে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, আমরা শুধু অনুমান করে বলতে পারি। কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনার পাশাপাশি চতুর্মুখী জ্ঞান চর্চায় জাতিকে উদ্বুদ্ধ করতেই এ ধরনের অনুষ্ঠানের আয়োজন বলে জানালেন ইসলামিক টেলিভিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর সাইদ ইস্কান্দার। আজকের এই পৃথিবীতে পরিবার যখন ভেঙে পড়ছে, মিথ্যাই যখন সত্যের স্থান নিচ্ছে, মাদক যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, খুন, রাহাজানি, ধর্ষণ, নগ্নতা যখন নিত্যকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে, রেডিও টেলিভিশনে যখন অশালীন এবং অসুস্থ সস্তা বিনোদন প্রচার করে বেড়াচ্ছে, তখন আল্লাহ তাআলার অশেষ রহমতে ইসলামিক টেলিভিশনের পক্ষ থেকে আমরা জ্ঞান, বিজ্ঞান ও সমাজ সংস্কারের ধারা প্রচলন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ প্রচার করে চলেছে। এই সুস্থ সাংস্কৃতিক ধারা প্রচার করতে যে সমস্ত বিজ্ঞাপনদাতা আমাদেরকে সহায়তা করেছেন, তারা নিশ্চয়ই অনুধাবন করেছেন সূরা বাকারার 266 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা আল্লাহর পথে খরচ করে তাদের উদাহরণ ওই রকম যে এই দান একটি শস্য দানার মতো, যা থেকে 7টি শস্যের ছড়া বের হয় এবং প্রতিটি ছড়ায় 100 করে দানা থাকে। সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে চলা ইসলামিক টেলিভিশন আবারও প্রমাণ করল বর্তমান সময়ের গতানুগতিক ধারার বাইরে এসে অনুষ্ঠান নির্মাণ করে কিভাবে দর্শকপ্রিয়তা অর্জন করা যায় সে বিষয়টি। তাই তো নাচ নয়, গান নয়, নয় কাউকে ফাঁকি দেওয়ার প্রতিযোগিতা। কুইজ ভিত্তিক এই প্রতিযোগিতায় ইসলামিক টেলিভিশন এই স্লোগানে আরও এগিয়ে যাক, এই প্রত্যাশা এখানে উপস্থিত অগণিত দর্শক শ্রোতার। সোনারগাঁও হোটেল থেকে রফিকুজ্জামান, ইসলামিক টেলিভিশন, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
লিবিয়ার আজদাবিয়া শহরে চলছে বিদ্রোহীদের সাথে সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ। এদিকে সিরিজ শহরে চলছে চরম খাবার ও চিকিৎসা সংকট। ফলে হাজার হাজার মানুষের এখন দিন কাটছে চরম দুর্ভোগ ও আতঙ্কের মধ্য দিয়ে। বিস্তারিত ইস্তিয়াক আহমেদের ডেস্ক রিপোর্টে। লিবিয়ার আজদাবিয়া শহরের পশ্চিম প্রান্ত এবং দক্ষিণে বিদ্রোহীদের সাথে গাদ্দাফি বাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। অন্যদিকে সিরিতেও উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি চলছে। সিরিতের ক্ষমতা নিয়ে চলছে উভয় পক্ষের এই বন্দুকযুদ্ধ। যদিও বিদ্রোহীরা সিরিতে প্রবেশ করতে সক্ষম হয়েছিল, তবুও ক্ষমতা ধরে রাখতে তাদের এখনও যুদ্ধ চালিয়ে যেতে হচ্ছে। সিরিতের জনজীবনে মারাত্মক দুর্ভোগ নেমে এসেছে। গাদ্দাফির অনুগতদের সমস্ত ধরনের যোগাযোগ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। লিবিয়ার বিদ্রোহীরা সেনাবাহিনীকে চাপের মধ্যে রাখলেও সিরিত এখন প্রচণ্ড গোলাগুলি আর রণক্ষেত্রে পরিণত হয়েছে। মিসরাতা যদি দখলে আনতে হয়, তবে সিরিতের দখল পাওয়া অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে লিবীয় বিদ্রোহীদের। সিরিত শহরের অভ্যন্তরে প্রচণ্ডভাবে খাবার, চিকিৎসা এবং জীবনধারণের সমস্ত জিনিসপত্রের তীব্র অভাব সৃষ্টি হয়েছে। ইশতিয়াক আহমেদ, ইসলামিক টেলিভিশন, ইন্টারন্যাশনাল ডেস্ক। সুপ্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি এবারের সংবাদ 7 দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।